আমি ঝিলকে কতটা ভালোবাসি, আর ঝিলও সেটাই বুঝতে পেরেছে যে ও আমাকে কতটা ভালোবাসে। আজকের পর্বে ভালোবাসার সামনে দাঁড়িয়ে গেল অহংকার, বিশ্বাসের সামনে টাকার দম্ভ, আর এক সদ্য বিবাহিত মেয়েকে ঘিরে ভেঙে পড়ল একটি পরিবারের মুখোশ। পর্বের শুরুতেই দেখা যায় সাক্ষ্যদের বাড়ির ড্রয়িং রুমে পরিবারের সব সদস্য একত্রিত। সাক্ষ্য স্পষ্টভাবে জানায় নিয়ম মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, আর সেই সূত্রেই ঝিল এই বাড়িতেই থাকবে। কিন্তু তার কথার জবাবে সাক্ষর দাদু কঠোরভাবে বলে ওঠে, ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা কেউই এখানে থাকব না। এই কথা শুনে রায়পূর্ণা ক্ষোভে ফেটে পড়ে। সে সাক্ষ্যকে প্রশ্ন করে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার আমাকে জানাতে পারতিস না? সাক্ষ্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানায়, মা, আগে জানালে তুমি আমাকে সাহায্য করতে না, বরং বোঝাতে। আর যদি তোমরা ঝিলকে মেনে না নিতে চাও তাহলে আমি বাধ্য হব অন্য সিদ্ধান্ত নিতে। রায়পূর্ণা তখন প্রশ্ন করে, তাহলে কি এই মেয়েকে নিয়ে অন্য কোথাও সংসার পাতবে? সাক্ষ্য জানায়, আমি তো সবাইকে নিয়ে এখানেই থাকতে চেয়েছিলাম, কিন্তু যখন তোমরাই আমাকে বাধ্য করছো তখন ঝিলকে নিয়ে চলে যাওয়া ছাড়া আর উপায় কি? এই সময় ছোট কাকা কুশ হস্তক্ষেপ করে বলে, একবার কি ভেবেছিস ঝিলের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? এই কথা শুনে সাক্ষ্য তীব্র প্রতিবাদ করে। সে বলে, ছোট কাকা, তুমি নিজে কবার তোমার শ্বশুরবাড়ির সম্মানের কথা ভেবেছ? নিয়ম করে গেলে হয়তো ছোট কাকিকে এভাবে অপমানিত হতে হতো না। লজ্জায় কুশ মাথা নিচু করে নেয়। এরপর সুদর্শনা ব্যথিত কণ্ঠে বলে, এই বাড়িতে অপমানটাই যেন রীতি। সে শাত্রুপাকেও প্রশ্ন করে, তুমি নিজে এত কষ্ট সহ্য করেছ, তবু কিভাবে আরেকটা মেয়েকে অপমান করতে পারো? কিন্তু শাশুড়ির সঙ্গে সঙ্গে সুদর্শনাকে থামিয়ে দেয়, এই বাড়ির বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। পরিস্থিতি আরও ভারী হয়ে ওঠে যখন সাক্ষর ঠাম্মি আফসোস করে বলে, আমি তো স্বপ্ন দেখেছিলাম মনের মতো নাত বউ আসবে। এর উত্তরে সাক্ষ্য প্রশ্ন তোলে, চৈতি কি সত্যিই তোমার মনের মতো নাত বউ হতো? সাক্ষর দাদু তখন বলেন, চৈতি অন্তত ডাক্তার, পরিচয় দেওয়ার মতো মেয়ে, এই মেয়েটার পরিচয় কি? সাক্ষ্য দৃঢ়ভাবে জবাব দেয়, ঝিল শিক্ষিত না হওয়াটা কি ওর অপরাধ? চাইলে ও এখনও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। দারিদ্র্য অপরাধ নয়, কিন্তু টাকার জোরে কাউকে অপমান করার সবচেয়ে বড় অপরাধ। সে আরও বলে, ডিভোর্সের জন্য ৫ লাখ টাকা অফার করা আর চৈতির ১ লাখ বোনাস, এসব কি অপরাধ নয়? সবাই টাকা চেনে না, কেউ কেউ ভালোবাসা আর বিশ্বাস দিয়েই বাঁচে। ঝিল গান গাইতে জানে, সেটাও তো কেরিয়ার হতে পারে। এই সময় তিতির ঝিলকে কটাক্ষ করে কথা বললে নীলাঞ্জন বাধা দেয়, কিন্তু মেজ কাকা বলে, যা দেখছি সেটাই তো বলছি। ঝিল তখন কাঁপা গলায় বলে, আমি এখানে আসতে চাইনি, তোমাদের বাড়ির ছেলে আমাকে জোর করে এনেছে। এরপর মিনু সামনে এসে দৃঢ় কণ্ঠে জানায়, আমার মেয়ে নিজে থেকে আসেনি, যদি বিশ্বাস না হয় বড় দাদাবাবুকে জিজ্ঞেস করো, ও তো বেঙ্গালুরু যেতে চেয়েছিল। নীলাঞ্জনও জানায়, ঝিল নিজে চাকরি জোগাড় করেছিল, আমি শুধু ওর নিরাপত্তার কথা ভেবে সাহায্য করেছি। এই সবের মাঝেই রায়পূর্ণা ঘোষণা করে, এই বিয়ে ৬ মাসের মধ্যেই ভেঙে যাবে। এই কথা শুনে সবাই স্তব্ধ। সুদর্শনা কটাক্ষ করে বলে, কি সুন্দর আশীর্বাদ করলেন আপনার নাতিকে। শেষ দৃশ্যের সাক্ষ্য দৃঢ় প্রতিজ্ঞায় জানায়, এই বিয়ে ৬ মাসে ভাঙবে না। ডিভোর্সের পর আমি বুঝেছি ঝিলকে কতটা ভালোবাসি, আর ঝিলও জানে সে আমাকে কতটা ভালোবাসে। আমরা দুজনেই এই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করব। আগামী পর্বে সাক্ষ্য কি পারবে পরিবারের সব বাধা অতিক্রম করতে? ঝিল কি এই অপমানের মধ্যেও নিজের জায়গা তৈরি করতে পারবে? ৬ মাসের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? সব জানতে চোখ রাখুন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের পরবর্তী পর্বে।